তা কদিন ধরেই সদানন্দের এসব কথাগুলোই মনের মধ্যে তোলপাড় করে বেড়াচ্ছিল। কোথায় একটা বন্ধন থেকে মুক্তি পাবার জন্য সে এত দূরে এসে আত্মগোপন করে আছে, আর এখানেই কিনা তার জন্য আরেকটা বন্ধন প্রস্তুত। কদিন ধরে সর্বক্ষণ সে ছটফট করে ঘুরে বেরিয়েছে। বাড়িতে থাকতে ভালো লাগেনি। একটু বিশ্রাম করেই আবার সে বাইরে বেরিয়ে পড়েছে। কখনো কখনো ঘুম থেকে উঠেই বেরিয়ে পড়েছে। সমরজিৎবাবু ভোর রাত্রে গঙ্গা স্নান করতে বেরোন। সেই শব্দটা কানে যেতেই সেও বেরোয়। বেরিয়ে চলতে চলতে অনেক দূরে চলে যায়। দরকার হলে কখনো বাসে উঠে পড়ে, আবার কখনো বা উদ্দেশ্যহীনভাবে হেঁটে বেড়ায়। এমনি করে সেদিনেও হাঁটছিল, আর সেই দিনই সেই কাণ্ডটা ঘটল। হাঁটতে হাঁটতে কখন যে সে বাসে উঠে পড়েছিল, আবার একসময় বাস থেকে নেমে পড়েছিল, সেই খেয়াল ছিল না তার। তারপর গঙ্গার ধারে আসতেই তার সঙ্গে এই ঘটনা। নমস্কার, আমরা শুনছি কথাশিল্পী বিমল মিত্রের লেখা উপন্যাস আসামি হাজিরের দ্বিতীয় খণ্ড। আসুন শুনে নি আজকের পর্বে কি আছে। ঘরটার মধ্যে একটা চেয়ারের ওপরে সদানন্দ অনেকক্ষণ ধরে বসেছিল। অনেকক্ষণ কারোর কোনো সাড়া শব্দ নেই। কোথায় যে কার বাড়িতে এসেছে সে তাও জানে না। এমন সময় আবার সেই বুড়িটা এসে হাজির হলো। সঙ্গে আরেকজন কি একটা লোক, খালি গায়ে খালি পায়ে, গলায় একটা ময়লা পইতে ঝুলছে। দেখলে মনে হয় যেন পুরুষ ঠাকুর। বুড়িটার হাতে একটা রেকাবি, তার উপর বেলপাতা, ধান, দুর্ব ঘাস আর চন্দনের ছোট একটা বাটি। তার একপাশে একটা জ্বলন্ত প্রদীপ। বুড়ি ঘরের ভেতরে এসেই বললে, তোমায় খুব দেরি করিয়ে দিলুম বাবা, কিছু মনে করলে না তো? সদানন্দ সেই কথার কোনো জবাব দিলে না। বুড়িটা হাতে রেকাবিটা মেঝের ওপর রেখে বললে, এসো বাবা এসো, আমার সঙ্গে এসো, মুখ হাত পাটা ধুয়ে নেবে এসো। বলেই আগে আগে চলতে লাগলো। সদানন্দও চলতে লাগলো তার পেছন পেছন। ভেতরে একটা কল ঘরের ভেতর ঢুকে সদানন্দ হাত পা মুখ ভালো করে ধুয়ে নিয়ে আবার বাইরে বেরিয়ে এলো আর বললে, শিগগির করুন, আমি বেশিক্ষণ দেরি করতে পারবো না। হঠাৎই পাশের জানালার দিকে নজর পড়তেই দেখলে একজোড়া চোখ তার দিকে এক দৃষ্টে চেয়ে রয়েছে। বুড়ি মানুষটা বললে, ও মেয়ে, তুই বাইরে দাঁড়িয়ে কেন এলা, ভিতরে আয় না। বলতেই একজন মেয়ে মানুষ একেবারে ঘরের ভেতরে এসে দাঁড়ালো। সদানন্দ এদের কাণ্ড দেখে অবাক হয়ে গেছে তখন। কারা এরা? এই কোন বাড়িতে এসেছে সে? আর এই মহিলাটাই বা কে? তাকে ঘিরে এইসব উৎসব, তার যেন আর ভালো লাগছে না। পুরুত ঠাকুর সদানন্দের দিকে চেয়ে বললে, আপনি এইখানেই মেঝের উপর একটু দাঁড়ান। সদানন্দ চেয়ার থেকে উঠে নির্দিষ্ট জায়গায় গিয়ে দাঁড়ালো। ততক্ষণে ধূপ জ্বালা হয়ে গেছে। মানদামাসি আয়োজনের কিছু ত্রুটি রাখেনি। অনেক দিন থেকে আশা ছিল এই টাকাটা পাবার জন্য। 100 টাকা আগাম হাতে পাওয়া হয়ে গেছে। বাকি 900 টাকা পাওয়া যাবে তার এই ভাগ্নেকে খুঁজে দিতে পারলে। এত দিনে বুঝি তার আশা মিটবে। তারপর ছেলেটিকে যেমন করে হোক বড়বাবু ফিরে আসা পর্যন্ত আটকে রাখলেই হলো। বড়বাবু এলে একেবারে সরাসরি তার হাতেই তুলে দেবে। বাতাসিকেও সেই টাকার কিছু ভাগ দিতে হবে। অবশ্য তা দিতে মানদামাসির কোনো আপত্তি নেই। বড়বাবু না হলে এইসব কে বা সামলাবে? বাতাসি পাশে এসে দাঁড়িয়ে সব দেখছিল। এবার পুরুত ঠাকুর বুড়ির দিকে চেয়ে বললে, আপনি আসুন মা এখানে, এই ঘটিতে জল নিয়ে ছেলের পায়ে ঢালুন। তা পুরুত ঠাকুর যা বললে বুড়ি তাই করলে। একবার জল ঢালে আর একবার ফুল দেয় পায়ের পাতার ওপর। ফুল, বেলপাতা, গঙ্গা জল পায়ের পাতার উপর পড়ে জায়গাটা বেশ নোংরা হয়ে গেল। সঙ্গে চলেছে সংস্কৃত শ্লোক। পুরুতটা শ্লোক বলে আর বুড়িটা সেটা আওড়ায়।
চরণ পুজো যেন শেষ আর হতে চায় না। শেষকালে একটা ছোট পাথরের বাটিতে গঙ্গা জল রাখা হলো। পুরুত ঠাকুর সদানন্দকে তার বা পায়ের বুড়ো আঙুলটা সেই জলের ওপর ছোঁয়াতে বললে। সদানন্দও ঠিক তেমনিই করলে। তারপর সেই জলটা বুড়ির চুমুক দিয়ে মুখে ঢেলে দিলে। সদানন্দ দেখে অবাক হয়ে গেল। তার পায়ের ধুলোসুতো জলটা বুড়ির নির্বিকার চিত্তে খেয়ে নিলে। সদানন্দ বললে, এইবার তাহলে আমি যাই। বুড়ি বললে, ও মা, কোথায় যাবে? তোমাকে মিষ্টি দেব, আমাকে পেশাদ করে দেবে না? কিন্তু বুড়ির কথা শেষ হবার আগেই হঠাৎ নিচের সিঁড়িতে দুমদুম করে জুতোর আওয়াজ হতে লাগলো। আওয়াজটা ক্রমে ওপরের দিকে উঠে আসছে। বাতাসের মুখটা তখন শুকিয়ে গেছে। বড়বাবু হঠাৎ আবার এখানে ফিরে আসছে নাকি? বাতাসি বললে, ও মাসি, ওই বোধহয় বড়বাবু এলো। মাসিও চমকে উঠেছে, বললে, সে কি রে, বড়বাবু এখন এই অসময়ে? তো বাতাসি যা ভেবেছে তাই। সিঁড়ি দিয়ে আওয়াজটা উঠতে উঠতে একেবারে সশরীরে ঘরের মধ্যে এসে পৌঁছল। বড়বাবু সারা রাত এই বাড়িতেই কাটিয়েছে। ভোরবেলার দিকে চলে গিয়েছিল। এখন তার আসবার কথা নয়, কিন্তু কি একটা কাজে আবার ফিরে এসেছে। এসেই এসব কাণ্ড দেখে অবাক। সোজা সদানন্দের দিকে চেয়ে দেখলে। সদানন্দ বড়বাবুর দিকে এক দৃষ্টে চেয়ে রইল। বড়বাবু গম্ভীর গলায় জিজ্ঞেস করলে, এ কে? বড়বাবু আসলে বাতাসের দিকে প্রশ্নটা ছুঁড়ে দিয়েছিল, কিন্তু যে কেউ এর উত্তর দিলেই চলত, কারণ বড়বাবুর প্রশ্ন করবার অধিকারও ছিল এই ক্ষেত্রে। এই বাড়ির ভেতরেই যদি এইসব অবাঞ্ছিত লোকের আনাগোনাই হয়, তাহলে কিসের জন্য পকেটের পয়সা খরচ করে বাতাসিকে নিয়ে আলাদা বাড়ি ভাড়া করা? তাহলে তো সেই আগে যেমন মানদা মাসির টিনের বস্তি বাড়ি ঘর ভাড়া করা ছিল, তেমনি সেখানেই বাতাসিকে রাখতে পারত। বলো, কে? অথচ কয়েক ঘন্টা আগে যখন বড়বাবু চলে গেছে, তখন এখানে কেউ ছিল না। মানদা মাসির হাতে গঙ্গা জলের খালি পাথরের বাটিটা তখনও ধরা রয়েছে। মানদা মাসি কল্পনাও করতে পারেনি যে এই অসময়ে বড়বাবু এসে হাজির হবে। পাণ্ডা ঠাকুর বড়বাবুকে চেনে না, সদানন্দকে চেনে না, বাতাসি মানদা মাসি কাউকেই সে চেনে না। এইটাই তার পেশা। তাই পয়সার লোভে এই যজমানের বাড়ি সে এসেছিল। তখনও তার হাতে নৈবেদ্যের রেকাবি আর ঘণ্টা ধরা রয়েছে। কিন্তু ঘটনার এত আকস্মিকতায় সেও হতবাক হয়ে গিয়েছিল। এই লোকটাই বা কে? আর যার চরণ পুজোর জন্য তাকে ডেকে আনা হয়েছে সেই বা কে? এই নতুন বাবু আসার সঙ্গে সঙ্গে সবাই এমন করে চমকেই বা উঠল কেন? মানদা মাসি তখন কৈফিয়তের সুরে বলতে লাগলো, আগে বড়বাবু, এই আমি একে ডেকে এনেছি, আমারই দোষ হয়ে গেছে, বাতাসির কোনো দোষ নেই। বড়বাবু পুজোর আয়োজনের দিকে আঙুল দেখিয়ে বললে, কি হচ্ছে এসব? কিসের পুজো এ? এর উত্তর কে কি দিত তা জানবার আগেই বাতাসি বড়বাবুকে পাশের ঘরে ডেকে নিয়ে গেল। বললে, তুমি একটু এদিকে এসো, তোমাকে আমি সব বলছি। বড়বাবু বললে, কেন? ও ঘরে যাব কেন? আমার বাড়িতে এসব কি হচ্ছে তা আমাকে জানতে হবে না? আমি কি কেউ নই? আমার বিনা হুকুমে কে কি করছে এসব কি তোমরা বলবে নাকি? বাতাসি বললে, আহ, তুমি এত চেঁচাচ্ছ কেন? সব বলছি তোমাকে, চলো না তুমি ও ঘরে। বড়বাবু হুঙ্কার দিয়ে উঠল, কেন যাব ও ঘরে? আমাকে এখানে এই ঘরে সকলের সামনে বলতে হবে। এত লুকোচুরির কি আছে? আছে আছে, লুকোচুরির আছে। কেন আছে তা ও ঘরে তোমাকে গিয়ে বলবো। এই বলেই বাতাসি প্রায় জোর করেই বড়বাবুকে পাশের ঘরে নিয়ে গেল। পাশের ঘরে নিয়ে গিয়ে বাতাসি বললে, তুমি যে আবার হঠাৎ ফিরে এলে? বড়বাবু বললে,
আমি অফিসের চাবিটা ফেলে গিয়েছি। তাছাড়া আমার বাড়িতে আমি ফিরে আসবো তার জন্য তোমাকে কৈফিয়ত দিতে হবে নাকি? কে ও? আর ওইসব পুজো টুজো করছে কেন তোমার মাসি? বাতাসি বললে, ওকে তুমি চিনলে না? না। কেন? কে ও? ও সে যার ছবি তোমাকে দিয়েছিলুম, বলেছিলুম না ওকে খুঁজে বার করবার জন্য, ওই লোকটা সে। ও বাড়ি থেকে নিরুদ্দেশ হয়ে গিয়েছিল, খুঁজেই পাওয়া যাচ্ছিল না। ও নাকি খুব বড় ঘরের ছেলে। ওর মামা এসে মাসিকে ধরেছিল, বলেছিল কিছু টাকা দেবে, তাই ওকে আজ রাস্তায় মাসি ধরেছে, ধরে আমার এখানে নিয়ে এসেছে তোমাকে দেখাবার জন্য। বড়বাবু বললে, তা আমি কি করব? বাতাসি বললে, তুমি পুলিশের লোক, ভয় দেখিয়ে ধরে রাখবে, নইলে তো আবার পালিয়ে যেতে পারে। বড়বাবু তখন আলমারি থেকে ফেলে যাওয়া চাবিটা নিয়ে নিয়েছে। বললে, এইসব ঝঞ্ঝাট আমার বাড়ির মধ্যে কেন? আমি এইসব টলারেট করব না, এই আমি তোমায় বলে রাখছি। তুমি ওদেরকে চলে যেতে বলো। বাতাসি বললে, ওরা তো আজ বাইরের ঘরে বসেছে, তাতে তোমার কি ক্ষতি হচ্ছে? বড়বাবু বললে, আজ বাইরের ঘরে ঢুকেছে, কাল যদি আবার ভেতরের ঘরে ঢোকে? আজ আমি দেখে ফেললুম, তাই অন্যদিনও কেউ ঢোকে কিনা তা কে জানে। তুমি ওদেরকে বেরিয়ে যেতে বলো এক্ষুনি। বাতাসি বললে, উমা, বেরিয়ে যেতে অমনি বলা যায়? তাহলে আমার বাড়িতে কোন সাহসে ঢোকে ওরা? তা মাসির সঙ্গে আমাদের এতদিনে জানাশোনা, আমার বাড়িতে এলে কি তাড়িয়ে দেব? বড়বাবু বললে, তাড়িয়ে দেবে। তুমি না তাড়িয়ে দিতে পারো, আমি এক্ষুনি গিয়ে ওদের তাড়িয়ে দিচ্ছি। এই বলেই বড়বাবু গটগট করে সোজা বাইরের দিকে যাচ্ছিল, কিন্তু বাতাসি এসে রাস্তাটা আটকে দিলে। বললে, ওগো, না না, অমন কাজটা করো না গো, মাসির অনেকগুলো টাকা নষ্ট হয়ে যাবে। বড়বাবু জ্বলে উঠল, মাসির টাকা নষ্ট হবে তাতে আমার কি? মাসি আমার কে? আর মাসি আমার বাড়িতে কেন আসে? তুমি তাকে বারণ করতে পারো না? ওরা এক্ষুনি চলে যাক। ওরা চলে না গেলে আমি কিন্তু ওদের জুতো মেরে তাড়িয়ে দেব, এই তোমায় বলে রাখছি। ওদের তুমি এক্ষুনি চলে যেতে বলো গিয়ে। বাতাসি বললে, তা সে না হয় আমি চলে যেতে বলছি, কিন্তু ওর কি হবে? ওই যে ওই লোকটার। কে ও? ওরই নাম তো সদানন্দ চৌধুরী। বড়বাবু কি যেন ভাবলে। বললে, দেখি ওই ঘরে গিয়ে কি করতে পারে আমি দেখছি। বলেই বড়বাবু পাশের ঘরে গিয়ে ঢুকল। বাতাসিও গেল সঙ্গে সঙ্গে। তখনও সদানন্দ হতবাক হয়ে দাঁড়িয়েছিল, বুড়িটার দিকে চেয়ে বলছে, আমি তাহলে যাই এইবার, আপনার কাজ তো শেষ হয়ে গেছে, আমি এবার চলি। মানদা মাসি অত বিপদের মধ্যেও বড়বাবু আসার সঙ্গে সঙ্গে একটু আশার আলো দেখতে পেয়েছিল। সে কিছু বলবার আগেই বড়বাবু ঘরে ঢুকে পড়েছে, আর ঢুকেই সদানন্দের দিকে চেয়ে বললে, আপনি কে? কি নাম আপনার? সদানন্দ তখন এই আকস্মিক প্রশ্নের জন্য তৈরি ছিল না, তবুও সহজে ঘাবড়ে যাবার মানুষ সে নয়। বললে, আমার নাম সদানন্দ চৌধুরী। আপনি বাড়ি থেকে পালিয়ে বেড়াচ্ছেন কেন? সদানন্দ জবাবে কি বলবে প্রথমে ভেবে উঠতে পারলেন না। তারপর নিজেকে সামলে নিয়ে বললে, আমার খুশি আমি পালিয়ে বেড়াচ্ছি। আমার যথেষ্ট বয়স হয়েছে, আমি যা করেছি তা খুব বুঝে সুঝে করেছি, তার জন্য কারোর কাছে আমি কৈফিয়ত দিতে রাজি নই। তার মানে? আপনি জানেন কারোর বাড়িতে ঢুকে পড়া একটা ক্রাইম? কার হুকুমে আপনি আমার বাড়িতে ঢুকেছেন বলুন? এই বাড়িতে আপনি কেন ঢুকেছেন? সদানন্দ তীক্ষ্ণ দৃষ্টিতে বড়বাবুর দিকে চাইলে। বললে, আপনি জানেন না আমি কেন এই বাড়িতে এসেছি? না, আমি শুনিনি, আপনিই বলুন। সদানন্দ বললে,
যদি এখনও না শুনে থাকেন তাহলে এই বৃদ্ধা মহিলাকে জিজ্ঞেস করুন। ওকে কেন জিজ্ঞেস করতে যাব? কে ও? ও এই বাড়ির কেউ নয়। আমি আপনাকে জিজ্ঞেস করছি, আপনিই এর জবাব দেবেন। মানন্দমাসী কথার মাঝখানে বলে উঠল, হ্যাঁ বড়বাবু, আমি ওকে এই বাড়িতে ডেকে এসেছি, আমার কথাতেই এখানে এসেছে। বড়বাবু ধমকে উঠলেন, তুমি চুপ করো। তুমি কেন কথা বলছো সব বিষয়ে? যাকে জিজ্ঞেস করছি সে জবাব দেবে। মানন্দমাসী বাতাসের দিকে হতাশভাবে চাইলে, বললে, ও বাতাসি, তুই বল না মেয়ে, বল না যে আমি ওকে ডেকে এনেছি। তা বাতাসি আর কি বলবে? বড়বাবুর মুখের সামনে কথা বলবার সাহস কি আর তার আছে? সেও তখন ভয়ে কাঁপছে, তারও তো দোষ আছে। সেই তো বড়বাবুকে না বলে বাইরের লোককে বাড়ির ভেতরে ঢুকতে দিয়ে দিয়েছে। বড়বাবু আবার চেঁচিয়ে উঠলেন, বলুন, কেন এসেছেন আপনি এই বাড়িতে? সদানন্দ আর থাকতে পারলেন না, বললে, দেখুন, আপনি কে আমি তা জানি না, আমি এখানকার কাউকেই চিনি না, কিন্তু আপনি সব কিছু না জেনে আমার নামে কেন দোষ দিচ্ছেন? বড়বাবু বললে, আমি নিজে চোখে যা দেখেছি তাই বলছি। কোথায় থাকেন আপনি এখানে? সদানন্দ বললে, আপনার অত কথা জিজ্ঞেস করবার কি দরকার? আর আপনি যখন এতই রাগ করছেন তাহলে আমাকে চলে যেতে দিন, আমি চলে যাচ্ছি। এই বলেই সদানন্দ বাইরের দিকে পা বাড়াচ্ছিল, কিন্তু বড়বাবু যেতে দিলে না। একেবারে বাইরে যাবার পথে পথ আটকে দাঁড়ালো, বললে, যাচ্ছেন কোথায়? আমার কথার জবাবটা আগে দিন। সদানন্দ বললে, আপনি কি ভেবেছেন আপনার চোখ রাঙানি দেখে আমি ভয় পেয়ে যাব? আপনি ভদ্রভাবে কথা বলতে পারেন না? কি? বড়বাবু সদানন্দের গলা টিপে ধরেছে। সদানন্দ বড়বাবুর গলায় হাত দিয়ে টিপে ধরল, আর সঙ্গে সঙ্গেই একটা হাতাহাতি কাণ্ড বেঁধে গেল। কিন্তু তার আগেই একটা অঘটন ঘটল। হঠাৎই সেই নাটকীয় ঘটনার মধ্যে আবির্ভাব হলো মহেশের। বরদাদা বাবু! মহেশ ঘরে ঢুকেই হতভম্ব হয়ে গিয়েছে। এমন কাণ্ড হবে তা সে আশাই করেনি। সে দৌড়তে দৌড়তে আসছিল, তখনও সে হাঁপাচ্ছে। এক ঘরের মধ্যে বরদাদাবাবু আর দাদাবাবু দুজনকে একসঙ্গে দেখতে পাবে তা সে কল্পনাও করতে পারেনি। মহেশকে দেখে বড়বাবুও অবাক, সদানন্দও অবাক। বড়বাবু যেন মিইয়ে গেল মহেশকে দেখে, বললে, তুই? মহেশ তখনও হাঁপাচ্ছে, কিন্তু এখানে আসবার আগে তার বিশ্বাসই হয়নি যে তার জন্য এখানে এতখানি বিস্ময় জমা হয়ে আছে। আগেও ঘটনাচক্রে কয়েকবার এখানে আসতে হয়েছে তাকে, কখনো বাবুকে জানিয়ে, আবার কখনো না জানিয়ে। তবে বিশেষ একটা বিপাকে না পড়লে সে কখনোই আসে না। কিন্তু এইবার সদানন্দ চৌধুরীকে এইখানে দেখে সে আরও অবাক হয়ে গেল। সদানন্দের তখনও বিস্ময়ের ঘোর কাটেনি। এই অপরিচয়ের জগতে এতক্ষণ একটা চেনা মানুষের মুখ দেখে সে যেন বেঁচে গেল। বললে, মহেশ তুমি? মহেশও বলে উঠল, দাদাবাবু আপনি? আপনি এখানে কি করতে? আমার বাবুর অসুখ, তাই আমি বরদাদাবাবুকে খবর দিতে এসেছি। এতক্ষণে সমস্ত আবহাওয়াটা কেমন যেন এই সামান্য কথাতেই একেবারে হালকা হয়ে উঠল। সদানন্দের আজও মনে আছে সেই দিন সেই মহেশে সেইখানে আসার পর যেন নতুন করে সবাইকে সে চিনতে পেরেছিল। এই হলো মহেশের বরদাদাবাবু। আর ওই যে সামনে দাঁড়িয়ে আছে, ও হলো সেই মেয়েটা যাকে মহেশ রাক্ষসী বলে বর্ণনা করেছিল। কি বিচিত্র মানুষের নিয়তি, কি বিচিত্র এই কলকাতা শহর। তবে জীবনে আরও অনেকবার সদানন্দ কলকাতায় এসেছে, কিন্তু এমন বিচিত্র ঘটনার মুখোমুখি সে কখনো হয়নি। আজও ভাবলে অবাক হয়ে যায় সে তার নিজের ভাগ্যের কথা। কিন্তু তখন সেই মুহূর্তে সেই কথা ভাববার অত সময় ছিল না।
বরদাদাবাবুও যেন তখন সেই ঘটনার পর একটু অন্যমনস্ক হয়ে গিয়েছিল। এতগুলো লোকের সামনে বরদাদাবাবু যে কি করবে তা বুঝতেই পারল না। সে বললে, বাবার অসুখ? কি অসুখ? সদানন্দও জিজ্ঞেস করলে, কখন অসুখ হলো? কাল রাত্রিরেও তো আমার সঙ্গে কাকাবাবু কথা বলেছেন। মহেশ বললে, ভোরবেলা তো বাবু চান করতে গেলেন, তারপর ফিরে আসতেই বুকটা কেমন যেন ব্যথা করতে লাগলো, আর তারপরে শুয়ে পড়লেন। বরদাদাবাবু বললে, তা আমাকে খবর দিতে কে বলেছে তোকে? মহেশ বললে, কেউ তো বলেনি, আমি ভয় পেয়ে গিয়েছিলুম খুব, তাই ডাক্তারবাবুকে ডেকে দিয়েই এইখানে ছুটে এলুম। সদানন্দ বললে, চলো মহেশ, আমি যাই। মহেশ বড়বাবুর দিকে চেয়ে বললে, আপনি যাবেন না বরদাদাবাবু? আমি পরে যাব, তুই যা। বাইরের রাস্তায় বেরিয়ে মহেশ বললে, আপনাকে যে আমি এইখানে পাবো তা তো ভাবতেই পারিনি। আপনি এখানে কেমন করে এলেন? সদানন্দ সমস্ত ঘটনাটা বলে গেল মহেশকে। মহেশ তো শুনেই অবাক। বললে, কি আশ্চর্য! আমি যদি না এসে পড়তুম তো কি হতো বলুন তো? দেখলেন তো ওই রাক্ষসীটাকে? সাধ করে কি আর বাবু আমার অত রেগে গেছেন ছেলের ওপর? আর আপনিই বা কেন যান যাত্রার কথায় যেখানে সেখানে? বাবু কতদিন না আপনাকে বারণ করেছেন যে যেখানে সেখানে যাত্রার কথায় যাবেন না? আর ওদিকে সমরজিৎ বাবু তখন বউবাজারের বাড়িতে বিছানায় শুয়েছিলেন। একটু আগে ডাক্তার তাকে দেখে বিদায় নিয়ে গেছে। সমস্ত বাড়িটাই তখন থমথম করছে। অন্যদিন একতলার পেছন দিকটায় চাকর ঠাকুর ঝিদের কথাবার্তা ঝগড়াঝাঁটি মুখর হয়ে থাকে। কখনো বা ভেতর বাড়ি থেকে রান্নার শব্দও আসে, কিন্তু সেই দিন সব কিছুই যেন নেই। দেখে বোঝাই যায় কোথায় যেন একটা অঘটন ঘটে গেছে। সুখের সংসারের ভিতে কোথায় যেন একটা সর্বনাশের ফাটল। মহেশ আগে আগে বাড়িতে ঢুকলো, সদানন্দও ঢুকলো পেছন পেছন। মহেশ সিঁড়ি দিয়ে ওপরে উঠতেই সদানন্দ বললে, তুমি ওপরে গিয়ে দেখে এসো মহেশ, আমি পরে যাব। মহেশ বললে, না, আপনিও আসুন না দাদাবাবু, আসতে কি হয়েছে? কথাটা শুনে সদানন্দও ওপরে গেল। তারা ওপরে যেতেই কে যেন মাথায় ঘোমটা দিয়ে নিঃশব্দে ঘর থেকে অন্য ঘরে অদৃশ্য হয়ে গেল। কাকাবাবু তখন বিছানায় চোখ বুজে শুয়ে আছেন। তার পাশে বসে আছে কাকিমা। কাকিমা মহেশকে দেখতে পেলে, সদানন্দকেও দেখলে, কিন্তু মুখে কোনো কথা বললে না। সমরজিৎবাবু চিত হয়ে শুয়ে আছেন। তার দিকে চেয়ে সদানন্দের মনে হচ্ছিল তিনি যেন সমস্ত সমস্যা থেকে মুক্ত হয়ে শান্তির কোলে আশ্রয় পেয়েছেন। কাকিমা মহেশকে ডেকে গলা নিচু করে কি যেন বললে। মহেশ এসে বললে, দাদাবাবু, মা একবার আপনাকে ডাকছে। সদানন্দ যেতেই কাকিমা বললে, কোথায় বেরিয়েছিলে তুমি? উনি তোমায় খুঁজছিলেন। এখন ওষুধ খেয়ে একটু ঘুমোচ্ছেন। মাথার উপরে পাখাটা বনবন করে ঘুরছিল। সমরজিৎ বাবুর মুখের দিকে চেয়ে চেয়ে অনেক কথা মনে হচ্ছিল সদানন্দর। কোথাকার মানুষ সে, কোন চৌধুরী বংশের সন্তান সে, সেখান থেকে কোন অমোঘ নির্দেশে কোথায় এসে আর এক সম্পর্কের জালে সে জড়িয়ে গেল। হঠাৎ সদর রাস্তায় একটা গাড়ির শব্দ হতেই মহেশ বললে, এই যে বরদাতা বাবু এসেছে। কাকিমা প্রথমে বুঝতে পারেনি। বলে, কে? খোকা? খোকা এই সময় কেন আসবে? সে তো এই সময় আসে না কখনো। সদানন্দেরও কেমন যেন অস্বস্তি হতে লাগলো। আবার সেই লোকটার সঙ্গে এখানে মুখোমুখি দেখা হবে। কথাটা ভাবতেই তার খারাপ লাগলো। বললে, কাকিমা, আমি এখন তাহলে আসি। কাকিমা বললেন, কেন বাবা? ওকে তুমি দেখোনি? ও আমার ছেলে আসছে।
তুমি এখানেই থাকো না। সদানন্দ বললে, না না, আমি যাই। বলে ঘর থেকে বেরিয়ে যেতেই আবার সেই বড়বাবুর সঙ্গে মুখোমুখি দেখা। সদানন্দকে দেখেই তার চোখ দুটো যেন কেমন নিষ্ঠুর হয়ে উঠল। তার কালীঘাটের বাড়িতেও যেই দৃষ্টি দিয়ে সদানন্দকে দেখেছে, এইখানে তার নিজের পৈতৃক বাড়িতেও সেই একই দৃষ্টি। যেন পারলে সদানন্দকে জেলে পুরে দিয়ে সে বাঁচে। সদানন্দকে দেখিয়ে বললে, মা, এ কে? কাকিমা বললে, ও ও সদানন্দ। বড়বাবু বললে, সদানন্দ তো বুঝলুম, কিন্তু ও আমাদের বাড়িতে কেন? আমাদের বাড়িতে ওকে কে ঢুকতে দিয়েছে? কাকিমা বললে, আহ, তুইও তো চেঁচাচ্ছিস কেন? দেখছিস না কর্তার অসুখ? অসুখ বলে কি সব সহ্য করতে হবে? আমি তোমার কাছে জানতে চাই, কেন তুমি যাকে তাকে এই বাড়িতে ঢুকতে দিয়েছ? কে আনলে একে এই বাড়িতে? কাকিমা বললে, আমাকে কেন ওসব কথা জিজ্ঞেস করছিস? আমি কি কোনো ব্যাপারে থাকি? যে বাড়ির মালিক, তার অসুখ ভালো হলে তাকেই জিজ্ঞেস করিস। এখন ওই মানুষ ঘুমোচ্ছেন, এখন চেঁচামেচি করবি না। বড়বাবু বললে, তা যতদিন কর্তার অসুখ থাকবে ততদিন ওকে এই বাড়িতেই রাখবে নাকি তোমরা? কাকিমা বললে, ওরে ও খোকা, তুই একটু চুপ কর না, একটু আস্তে কথা বলতে পারিস নে? আমি যা বলছি আগে সেই কথার জবাব দাও। এ কতদিন আছে আমাদের এখানে, আর কি করতে আছে? এর সঙ্গে আমাদের সম্পর্কটা কি? আমি তোমার কাছে সেই কথাটাই আগে জানতে চাই। কাকিমা বললে, ওরে তুই কেন আসতে গেলি এখন? কে তোকে এখানে আসতে বললে? আমি সকাল থেকে ওই মানুষটাকে নিয়ে পড়ে আছি, বিপদের উপর বিপদ চলছে আমার, আর তার উপর তুই এখন এলি জ্বালাতে? তোর এত বয়স হলো, একটা আক্কেল জ্ঞান বলে কিছু থাকতে নেই? বড়বাবু বলে উঠল, আমার আক্কেলের কথা আমি বুঝে নেব, কিন্তু তোমাদের আক্কেলটা কীরকম? একটা চোর ডাকাত কি যে তার ঠিক নেই, তাকে তোমরা একেবারে অন্দরমহলে এনে ঢোকালে। কাকিমা বলে উঠল, তোর সঙ্গে আমি এখন এই নিয়ে কথা বলতে পারি না। যা, তুই তুই বাড়ি থেকে এখন বেরিয়ে যা। কেন যাব বেরিয়ে? আমার নিজের বাড়ি থেকে আমি কেন বেরিয়ে যাব? কাকিমা মহেশকে ডাকলে, ওরে মহেশ, তোর বরদাদা বাবুকে বাইরে বার করে দিয়ে আয়। আমি তো আর পারছি না রে। বড়বাবু বললে, দেখো, অনেক দিন তোমরা আমাকে বার করে দিয়েছো বাড়ি থেকে, কিন্তু ভেবো না আজকে আমি নেশা করেছি। আমি যা বলছি সব ভেবে চিন্তেই বলছি। আমি আজকে বেরিয়ে যাব না। মহেশ তখন কাছেই দাঁড়িয়েছিল। কাকিমা তাকে লক্ষ্য করে বললে, কি রে, কথা কানে যাচ্ছে না তোর? মহেশের তবুও সাহস হচ্ছিল না। সে যেমন দাঁড়িয়েছিল তেমনি দাঁড়িয়ে রইল। বড়বাবু বেশ সদানন্দের দিকে এগিয়ে এলো, বললে, আপনি দাঁড়িয়ে কি দেখছেন? যান, বাড়ি থেকে বেরিয়ে যান। সদানন্দ যেইখানে দাঁড়িয়েছিল সেইখানেই দাঁড়িয়ে রইল, এতটুকু নড়ল না, যেন কারোর কোনো কথা তার কানে ঢোকেনি। কাকিমা নিজে এবার ছেলে আর সদানন্দের মাঝখানে এসে দাঁড়ালো, বললে, ওকে কেন যেতে বলছিস তুই? কর্তা ওকে নিজে এখানে এসে তুলেছে। চলে যেতে বললে কর্তা নিজে বলবেন। বড়বাবু বললে, আমিও এই বাড়ির মালিক, আমারও ওকে চলে যেতে বলবার অধিকার আছে। আমি ওকে চলে যেতে বলছি, ও এখন যাক। আর এতক্ষণে কর্তার বোধহয় একটু তন্দ্রা ভাঙল। চেঁচামেচিতে তিনি চাইলেন একদিকে। দুর্বল গলায় বলে উঠলেন, কে, কি হয়েছে? কাকিমা সঙ্গে সঙ্গে কাকাবাবুর কাছে গিয়ে বললেন, তুমি কেমন আছো? বুকের ব্যথাটা আছে এখনো? সেই সব কথার উত্তর না দিয়ে সমরজিৎ বাবু বললেন, ও কে এসেছে? কাকিমা বললে, খোকা, তোমার অসুখের খবর পেয়ে এসেছে। ও চেঁচাচ্ছে কেন?
বড়বাবু বললে, আমি বলছি এ আমাদের বাড়িতে আছে কেন? একে আপনি আমাদের বাড়িতে কেন থাকতে দিয়েছেন? কার কথা বলছিস তুই? কাকিমা বললে, খোকা সদানন্দকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে। কেন? সমরজিৎবাবু সামান্য কথা বলতে গিয়েও হাঁপাচ্ছিলেন, যেন মনে হলো তিনি উত্তেজিত হয়ে উঠেছেন। বড়বাবু বললে, আপনি যাকে তাকে কেন বাড়িতে এনে ঢুকিয়েছেন? যাকে চেনেন না তাকে কি বলে বাড়িতে তুলেছেন? সমরজিৎবাবু সেই অসুস্থ শরীর নিয়ে ছেলের দিকে খানিকক্ষণ চেয়ে রইলেন, তারপর উঠে বসলেন। ক্লান্ত শরীরটা যেন তিনি আর বইতে পারছেন না। বললেন, কি করে তুমি জানলে যে আমি ওকে চিনি না, জানি না? আমি না জেনে ওকে আমার বাড়িতে এনেছি, কে বললে তোমাকে? কাকিমা কাছে গিয়ে বললে, ওগো তুমি উঠে বসলে কেন? সব শুয়ে পড়ো। সমরজিৎবাবু কাকিমার কথায় কান না দিয়ে বললেন, বলো, কে বললে তোমাকে? বড়বাবু বললে, আমাকে কেউই বলেনি, আমি নিজেই জানি। আমাদের কাছে পুলিশ রিপোর্ট আছে। রেখে দাও তোমাদের পুলিশ রিপোর্ট। আজকে তোমাকে একটা কথা বলে রাখছি, শুনে নাও। আজ থেকে তুমি আমার ছেলে নাও। কাকিমা বলে উঠল, ওগো তুমি চুপ করো, তোমার শরীরটা খারাপ, তুমি শুয়ে পড়ো। না, আমি শোবো না। কি ভেবেছে কি? ভেবেছে ও যা করবে আমি তাই সহ্য করব? ও পুলিশের চাকরি করে বলে কি আমি ওকে ভয় পাবো? ও জানে না যে ও এই বাড়ির ছেলে নয়? আমি এই বাড়িতে ওকে ঠাঁই না দিলে এই লেখাপড়া ও শিখতো নাকি খেতে পেত? ওকে কে মানুষ করেছে? ওর বাবা নাকি আমি? কে ওকে ছোটবেলা থেকে খাইয়ে পরিয়ে বড় করেছে? ও আজ এত বড় লায়েক হয়েছে যে আমারই খেয়ে পড়ে আমারই ওপরে চোটপাট করে? এত বড় নির্লজ্জ যে মদ খেয়ে মাতাল হয়ে আমার বাড়িতে ঢোকে, বাড়িতে বৌমা থাকতে বাইরে রাত কাটায়? বড়বাবুও গলা ছড়ালো, বললে, যা করি বেশ করি, যা করি আমি আমার নিজের উপায় করা পয়সায় করি। আপনার কাছ থেকে তো আমি একটা পয়সাও নিই না। ঠিক আছে, আমার পয়সার ওপর যদি তোমার এতই অশ্রদ্ধা, তবে এইবার থেকে আমার টাকা পয়সা আর একটাও তুমি পাবে না। আমার সব টাকা পয়সা জমি জমা সব আমি ওই সদানন্দকেই দিয়ে যাব। আমি সদানন্দকে এইবার উইল করে সব দিয়ে যাব। বড়বাবু বললে, আপনার টাকা পয়সা আমি চাইও না, কিন্তু যাকে আপনার টাকা পয়সা দিয়ে যাবেন বলছেন, জানেন সে একটা স্কাউন্ডেল। আজকে তাকে কোন পাড়ায় আমি দেখেছি তা জানেন? সমরজিৎবাবু বললেন, সে যাই হোক, তোমার চেয়ে সদানন্দ ভালো তার প্রমাণ আমার কাছে আছে, আর সেই প্রমাণ নিয়েই আমি কথা বলছি। বড়বাবু বললে, আমার কাছেও প্রমাণ আছে। সদানন্দ এবার আর পারলে না, সে সমরজিৎ বাবুর কাছে গিয়ে বললে, কাকাবাবু আপনি চুপ করুন, আপনার শরীরটা খারাপ, আমি আর এই সমস্তের মধ্যে থাকতে চাই না, আমাকে আপনি মুক্তি দিন, আমি চলে যাই। আপনাদের সংসারে আমি কেন মিছিমিছি অশান্তি সৃষ্টি করি মাঝখান থেকে বলুন? সমরজিৎ বাবু বললেন, তুমি কেন চলে যাবে? তুমি কি ওকে ভয় পাচ্ছ নাকি? ও পুলিশের চাকরি করে বলে ভেবেছে ও যা ইচ্ছে তাই করবে? সদানন্দ বললে, না না, সেজন্য নয়, আমার টাকা পয়সা জমি জমা কিচ্ছু দরকার নেই, ওসব আমি অনেক দেখেছি। সমরজিৎ বাবু বললেন, তোমাকে কিছু বলতে হবে না, আমি তোমার সম্বন্ধে সব খবরই পেয়ে গেছি। মহেশকে আমি নবাবগঞ্জে পাঠিয়ে সমস্ত খবর এনেছিলাম। আমি তোমাকে আমার বাড়িতে রাখবো। তোমার টাকার অভাব নেই তা আমি জানি, কিন্তু আমার অভাব আছে তোমার মতো ছেলে। বড়বাবু বললে, কিন্তু যদি প্রমাণ করতে পারি ও একটা ইম্পোস্টার,
একটা স্কাউন্ডেল। সমরজিৎবাবু বললেন, স্কাউন্ডেল ও নয়, তুমি। আমি অনেক পাপ করেছিলুম, তাই তোমার মতো স্কাউন্ডেলকে আমি নিজের ছেলের মতো মানুষ করতে চেয়েছিলুম। কাকিমার আবার ভয় হয়ে গেল। কাছে গিয়ে বললে, ওগো, তুমি একটু চুপ করো না, চুপ করে শুয়ে পড়ো, তোমার শরীরটা খারাপ। সমরজিৎবাবু বললেন, আমাকে তুমি চুপ করতে বলো না। আমার যদি আজ শক্তি থাকতো তাহলে অমন ছেলের গলা টিপে আমি মেরে ফেলতুম, তবে চুপ করতুম। সদানন্দকে বলে কিনা স্কাউন্ডেল, বলে কিনা সদানন্দের পুলিশ রিপোর্ট আছে। হ্যাঁ আছে, আমি আপনাকে প্রমাণ দেখাচ্ছি এক্ষুনি। প্রমাণ আমার ব্যাগের মধ্যেই আছে। এই বলি বড়বাবু হঠাৎ ঘর থেকে বেরিয়ে তার পাশের ঘরে চলে গেল, আর তার খানিকক্ষণ পরেই একটা ছবি নিয়ে ফিরে এলো। বললে, এই দেখুন, এটা ফটোগ্রাফ কিনা দেখুন, দেখুন আপনারা, মিলিয়ে দেখে নিন। কাকিমা দেখলে, সমরজিৎবাবুও দেখলেন। সদানন্দেরই ফটোগ্রাফ, কোনো সন্দেহ নেই। বড়বাবু বললে, এতক্ষণ আমার কথায় বিশ্বাস হচ্ছিল না, এখন হলো তো? সবাই তখন বিস্ময় বিমূঢ়। বড়বাবু আবার জিজ্ঞেস করলে, বলো, বলো কার ছবি এটা? কারোর মুখে কোনো কথা নেই। সকলের মনের এতদিনকার বিশ্বাসের ভিত্তিভূমি যেন একটা প্রচণ্ড নাড়া খেয়ে একেবারে অসাড় হয়ে গেছে। বলো তোমরা, চুপ করে রইলে কেন, বলো। কাকিমা আর থাকতে পারলে না, খোকাকে জিজ্ঞেস করলে, তা ওর ছবি তোর কাছে এলো কি করে? বড়বাবু বললে, যার ছবি তাকে জিজ্ঞেস করো না, সে তো তোমার সামনেই দাঁড়িয়ে আছে। সদানন্দ আর সেখানে দাঁড়ালে না। সকলের বিমূঢ় দৃষ্টির সামনে থেকে নিজেকে আড়াল করার জন্য সে ঘরের বাইরে চলে এলো। তারপর সোজা সিঁড়ি দিয়ে একেবারে তার নিজের ঘরে, আর তারপর ঘরের ভিতর ঢুকে ভেতর থেকে দরজায় খিল তুলে দিলে। কিন্তু সেইভাবে কতক্ষণ কেটেছিল কে জানে। হঠাৎই বাইরে থেকে মহেশ দরজায় ধাক্কা দিতে লাগলো। দাদাবাবু, দরজাটা খুলুন দাদাবাবু। সেদিন সেই কতকাল আগে বউবাজারের একটা বাড়ির একখানা দরজা বন্ধ ঘরের ভেতরে সদানন্দের মনে যে প্রতিক্রিয়া হয়েছিল তা আজও মনে আছে। তারপর এত দিন কেটে গেছে, এত বিপর্যয়, এত বিশৃঙ্খলা, এর মধ্যেও সেই স্মৃতিটুকু এতটুকু ম্লান হয়নি। মনে আছে সারাদিন সেই ঘরের মধ্যেই কাটিয়ে দেবে ঠিক করেছিল। তার মনে হয়েছিল কি হবে তা সেখানে থেকে। ভাগ্যের কোন এক অমোঘ তাড়নায় যখন সে নিজের ঘর ছেড়ে বেরিয়ে এসেছে তখন সারা পৃথিবীটাই তো তার ঘর। তবে আর কেন সে ঘরের মায়া করছে? এই চারটি দেওয়ালকে ঘেরা আশ্রয়ে এসে সে কি আর একটা বন্ধনের মধ্যে আটকে থাকবে? মাঝখানে কতবার মহেশ দরজায় ধাক্কা দিয়েছে। দাদাবাবু, দাদাবাবু, দরজা খুলুন, দরজাটা খুলুন। কিন্তু যে স্থির প্রতিজ্ঞ মানুষ একদিন সহস্র মায়ার আকর্ষণকে উপেক্ষা করে আসতে পেরেছে, সে কি আর এই সামান্য সমরজিৎবাবুর কটা টাকার আকর্ষণে ভুলবে? একদিন কর্তাবাবুর কথায় ভুলেছে সে। একদিন কর্তাবাবুর কথায় নয়নতারার মতো এক নির্দোষ মেয়ের জীবন নষ্ট করে দিয়েছে। নয়নতারা তার স্বামীকে হারিয়েছে। নয়নতারা মা হবার সম্ভাবনাও নষ্ট করে দিয়েছে। এরপরেও যদি এখানে এই সমরজিৎবাবুর আশ্রয়কে সে আঁকড়ে ধরে থাকে তাহলে তার বিধাতা পুরুষের কাছে সে কোন কৈফিয়ত চাইবে? নিজের জীবনে তার কি আরাম করবার কোনো অধিকার আছে? তার শরীরের আর মনের সুখভোগ করবার সমস্ত মালিকানা সত্ত্বই তো স্বেচ্ছায় পরিত্যাগ করে চলে এসেছে সে। আর এই ত্যাগ আর কৃচ্ছ সাধনের মধ্য দিয়েই তো তাকে সারা জীবন পূর্বপুরুষের পাপের প্রায়শ্চিত্ত করে যেতে হবে। এর থেকে তো তার আর মুক্তি নেই। অন্যের জীবন নষ্ট করে দিয়ে নিজের আরাম ভোগের মধ্যে যে নীচতা তা যেন তাকে কখনো স্পর্শ না করে, আর সেই নীচতা থেকে যেন সে পরিত্রাণ পায়।
আবার দরজায় ধাক্কা দিতে লাগলো মহেশ। ডাকতে লাগলো, দাদাবাবু, দাদাবাবু, দরজাটা খুলবেন না? দরজা না খুললে কিন্তু আমি দরজাটা ভেঙে ফেলবো। কিন্তু এতেও সদানন্দ অচল অটল প্রতিজ্ঞ হয়ে দাঁতে দাঁত চেপে যেমন শুয়েছিল তেমনিই শুয়ে রইল। শেষকালে সদানন্দ আর থাকতে পারলে না। কাকিমার গলার আওয়াজ এলো বাইরে থেকে। হ্যাঁ বাবা সদানন্দ, তুমি না খেলে যে আমরা কেউ খেতে পাচ্ছি না বাবা। আমরাও তোমার মতো সারাদিন উপোস করে থাকবো বলতে চাও? সদানন্দ তাড়াতাড়ি দরজাটা খুলে দিলে। খুলতেই দেখলে মহেশ দাঁড়িয়ে আছে আর পাশেই কাকিমা। কাকিমা বললে, কি বাবা, তুমি কি চাও আমরাও তোমার মতো সারাদিন উপোস করি? সদানন্দ অপরাধীর মতো চুপ করে রইল। কাকিমা আবার বললে, তোমার কাকাবাবু রোগী মানুষ, জানোই তো। তুমি খাওনি শুনলে তিনি জলস্পর্শ পর্যন্ত করবেন না। বৌমাও এতক্ষণ খায়নি, আমি এক্ষুনি তাকে খাইয়ে দিলুম। কত বেলা হয়েছে তা জানো? বিকেল 3টে বেজে গেছে। সদানন্দ বললে, কিন্তু আপনি আর কাকাবাবু আপনারা খেয়ে নিলেন না কেন? কাকিমা বললে, তুমি তো বেশ কথা বললে বাবা। তুমি বাড়ির ছেলে হয়ে না খেয়ে রইলে আর আমরা বুড়ো বুড়ি খেয়ে নেব? তা কি কখনো কেউ পারে? সদানন্দ বললে, কিন্তু কাকাবাবু তো রোগী মানুষ, তাকে যা খাওয়ার খেতে দিলেন না কেন? কাকিমা বললে, আমি তো অনেকবারই বলেছি, এখন তুমি বলে কয়ে যদি তাকে খাওয়াতে পারো তো দেখো। আমার কথা তিনি শুনবেন না। তা সদানন্দ আর কি করবে? বললে, আচ্ছা চলুন দেখি, আমি বুঝিয়ে বলছি। বলে সিঁড়ি দিয়ে ওপরে উঠে কাকাবাবুর ঘরে গেল। সমরজিৎবাবু তখন ক্লান্ত হয়ে বিছানায় শুয়েছিলেন। সকাল থেকে অনেক উত্তেজনা গেছে। অসুস্থ শরীর নিয়ে অনেক তর্ক বিতর্কও করেছেন ছেলের সঙ্গে। জীবনে তিনি কখনো কষ্ট পাননি। অনায়াস লব্ধ অর্থ তাকে কেবল আরামই দিয়ে গেছে, কিন্তু সেই অর্থের অসদ্যয় করবার দুর্মতি তার কখনো হয়নি। তিনি জানতেন তার অনুপার্জিত অর্থের উপর তার নিজস্ব কোনো অধিকার নেই। তাই নিজের ভরণ পোষণের জন্য যেটুকু দরকার সেটুকুই তিনি রেখে বাকিটুকু তিনি দান ধ্যান ব্যয় করেছেন। তারপর আছে পরলোকের চিন্তা। পূর্বপুরুষের স্মৃতিটুকুই ছিল তার একমাত্র পুঁজি, আর ওই পুঁজিটুকু তিনি কার কাছে গচ্ছিত রেখে যাবেন এই চিন্তাই মাঝে মাঝে তাকে পীড়িত করত। যাকে তিনি দত্তক নিয়েছিলেন তার উপরেই তার ভরসা ছিল, কিন্তু দিনে দিনে তার উচ্ছৃঙ্খলা তাকে উৎপীড়নের শেষ সীমায় নিয়ে গিয়ে পৌঁছেছিল। আর ঠিক তখনই এই সদানন্দের সঙ্গে তার পরিচয় হয়। তারপর যত দিন যেতে লাগলো ততই তিনি সদানন্দের দিকে আকৃষ্ট হতে লাগলেন। স্থির করলেন এই সদানন্দের হাতেই তিনি পূর্বপুরুষের সমস্ত স্মৃতির পুঁজি গচ্ছিত রেখে দিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন। কিন্তু সদানন্দ নিজেই সেই সাধে বাদ সাধল। কেন যে সদানন্দ সমস্ত কিছু অস্বীকার করলে তার কিছু যুক্তিসঙ্গত কারণ তিনি খুঁজে পেলেন না। তবে কি সদানন্দ এসব কিছুই পছন্দ করছে না? তাহলে তিনি কি করবেন? কার হাতে তুলে দেবেন তার নিজের শেষ জীবনের পরিত্রাণ খুঁজতে? জীবনে যা কিছু বেঁচে আছে। ওগো, তোমার সদানন্দ এসেছে। সমরজিৎবাবু চোখ খুললেন। খুলে সামনেই সদানন্দকে দেখে তার ঠোঁটের ফাঁকে একটা ম্লান হাসি ফুটে উঠল। সদানন্দ বললে, কাকাবাবু, আপনি কিছু খাচ্ছেন না কেন? সমরজিৎবাবু বললেন, তুমি না খেলে আমি কি আর খেতে পারি? আমি ঠিক করেছি কিছু খাবো না। কিন্তু কেন? কেন খাবেন না আপনি? আমার না খাওয়ার কারণ তো আপনি জানেন। চোখের সামনে আমার বিরুদ্ধে মিথ্যে অভিযোগগুলোর প্রতিবাদ করতেও আমার ঘেন্না হলো, অথচ সেই কথাগুলোই দেখলুম আপনারা নির্বিবাদে বিশ্বাস করে গেলেন।
সমরজিৎবাবু বললেন, তা বলে কোনো অবস্থাতেই কি অত রাগ করতে আছে সদানন্দ? আমি তোমাকে সুস্থ মানুষ বলেই জানতুম। তোমার কাছে আমি এরকম ব্যবহারটা আশা করিনি। তুমি কি জানো না যে বিশ্বাস করার মধ্যেই মনের উদারতা প্রকাশ পায়? সদানন্দ বললে, তা বলে কারোর মুখের কথায় কালোটাকে সাদা বলে বিশ্বাস করতে হবে? সমরজিৎবাবু বললেন, তুমি এতদিনেও আমার ছেলেকে চিনলে না? তা যদি না চিনে থাকো তো তুমি আমাকেও চেনোনি। আমাকে যদি ভালো করে চিনতে তাহলে এমন করে আমার উপর রাগ করে নিজেও কষ্ট পেতে না, আর আমাকেও কষ্ট দিতে না। কাকিমা হঠাৎ বলে উঠলেন, কিন্তু বাবা, তুমি কি করেছিলে যে তোমার ছবি খোকাদের অফিসে চলে গেল? সদানন্দ বললে, আমার কাছে এর উত্তর চাইবেন না কাকিমা। যদি উত্তরের জন্য বেশি পীড়াপিড়ি করেন তাহলে আমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। এর চেয়ে ঘৃণ্য জিনিস আর কিছুই নেই। তা তোমার নামে কি কোনো পুলিশ কেস হয়েছিল কখনো? সমরজিৎবাবু মাঝখানে বাধা দিয়ে উঠে বললেন, তোমার ছেলেই ভালো আর সদানন্দ খারাপ, এটাই কি তোমার কথা? সদানন্দ বলে উঠল, আত্মসমর্থনে কোনো কথা বলাই আমার কাছে ঘেন্না জিনিস। তার জন্য আমি কারোর কাছে কোনো কৈফিয়ত দিতে রাজি নই। এমনকি তার চেয়ে এই বাড়ি ছেড়ে চলে যাওয়া আমার পক্ষে বেশি সোজা। কাকিমা বললে, না বাবা, তাহলে আর তোমাকে বলতে হবে না। তুমি বরং খেয়ে নাও, আমরাও দুটো মুখে দিই। এই বলে ডাকলে মহেশকে। মহেশ, দাদাবাবুর খাবার ব্যবস্থা করে দে। সদানন্দ বললে, আমি খাবো, কথা দিচ্ছি আমি খাবো, কিন্তু কাকাবাবু অসুস্থ মানুষ, আগে কাকাবাবু খান। কথাটা শুনে সমরজিৎবাবু হাসলেন। ঠিক হাসি নয়, যেন কান্নারই আরেক রূপ। তিনি গৃহিণীর দিকে চাইলেন, বললেন, আমি জানতুম সদানন্দ আমার কথা রাখবে। তুমি কেবল বলেছিলে সদানন্দ আর এই বাড়িতে থাকবে না, এই বাড়ি ছেড়ে সে চলে যাবে। কেমন, এখন আমার কথাটা বিশ্বাস হলো তো? কাকিমা বললে, তা আমি কি করে জানবো বলো? মহেশ ওদের দেশের বাড়ি দেখে এসে যা বললে তাতে মনে হয়েছিল ও এখানে কেন থাকতে যাবে। এই বাড়ির চেয়ে 1000 গুণ বড় ওদের বাড়ি। এদের জমি জমা সম্পত্তির কি কোনো শেষ আছে? মহেশ তো সবই শুনে এসেছে। সমরজিৎবাবু বললেন, আমি তোমাকে আজ একটা অনুরোধ করব বাবা। তোমাকে আজ একটা কথা দিতে হবে। তোমার কাছ থেকে কথা পেলে আমি আজ খাবো। সদানন্দ বললে, বলুন কি কথা? সমরজিৎবাবু বলতে লাগলেন, তুমি এতদিন এই বাড়ি সব কিছুই জেনে গেছো নিশ্চয়, আর আমরা যে ব্রাহ্মণ নই তাও তুমি জানো। সদানন্দ বললে, আমি জাতি মানি না। সমরজিৎবাবু বললেন, সেই সাহসেই আমি তোমাকে বলতে সাহস পাচ্ছি বাবা। আমার কেউ নেই, আমার এমন কেউ নেই যাকে রেখে, যার হাতে সব কিছুর ভার ছেড়ে দিয়ে আমি নিশ্চিন্ত হয়ে চলে যেতে পারি। তবু অন্তরে বুঝবো এমন একজনের হাতে সব ভার দিয়ে গেলাম যে আমার পূর্বপুরুষের স্মৃতিকে বাঁচিয়ে রাখবে। বলেই একটু দম নিলেন, তারপর বললেন, তুমি হয়তো বলবে আমার তো ছেলে রয়েছে, তাহলে আর নতুন করে তোমাকে কেন অনুরোধ করছি। করছি এই জন্য যে তার উপর আমার আর কোনো ভরসা নেই। সে অমানুষ। সেই অমানুষের হাতে সব কিছু দিয়ে চলে গিয়ে আমি নরকে গিয়েও শান্তি পাবো না। সদানন্দ চুপ করে সব শুনছিল, কোনো উত্তরই দিলে না। সমরজিৎবাবু বললেন, তোমাকে আমি সেই দিন এই কথাগুলোই বলতে গিয়েছিলাম, কিন্তু বাধা পড়ে গিয়েছিল। এখন আজ তুমি আমার সামনে বলো, তুমি রাজি? সদানন্দ বললে,
আপনি কি বলতে চাইছেন আমি ঠিক বুঝতে পারছি না। সমরজিৎবাবু গৃহিণীর দিকে চেয়ে বললেন তুমি বলে দাও আমি কি বলতে চাইছি। কাকিমা বললে, আমি আর কি বলবো, তুমিই বলো না। সমরজিৎবাবু বললেন, ঠিক আছে, তাহলে আমিই বলি। আমি আমার ছেলেকে আমার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি থেকে বঞ্চিত করে তোমাকে আমার সব কিছুর উত্তরাধিকারী করতে চাই। তুমি রাজি? সদানন্দ কথাটা শুনে স্তম্ভিত হয়ে গেল। এমন প্রস্তাব যে সমরজিৎবাবু কোনোদিন করতে পারেন তা সে কল্পনাই করতে পারেনি। তার মুখ দিয়ে অনেকক্ষণ কোনো কথা বেরোলো না। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, আর ফিরছি খুব তাড়াতাড়ি আগামী পর্বটি নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবাইকে ভালো রাখুন। নমস্কার।